রাত ঠিক ৩টা বাজে। হঠাৎ ভাবির রুম থেকে কেমন যেন চিল্লাচিল্লি শব্দ আসছে। এই দিনে আবার বাবা মা বেড়াতে গেছে খালার বাসায়, ভাইয়া ব্যবসার কাজে বাইরে আছে। আমি বল খেলা দেখছি ড্রয়িং রুমে, ভাবির চিৎকার শুনে তার দরজার সামনে গেলাম। আজকের আবার অনেক শীতও পড়েছে, ভাবির বয়স 34 হবে, এখনো বাবু হয় না। এইটা নিয়ে অনেক ঝামেলা হয় বাড়ির সবার সাথে। আমি আরিয়ান এবার অনার্স কমপ্লিট করলাম, এরপর ভাবি আরও চিৎকার করছে। একবার মনে হচ্ছে ভাবিকে জিজ্ঞেস করি, কিন্তু ভয় হচ্ছে যদি কিছু মনে করে। এত রাতে তার রুমে আসলে, কিন্তু আর ভয় পাইলাম না, সোজা ভাবির দরজা খুললাম। দরজা খুলে যা দেখলাম আমি নিজেও প্রস্তুত ছিলাম না। সম্পূর্ণ উলঙ্গভাবে রয়েছে ভাবি, আমাকে দেখে খুব তাড়াহুড়ো করে কাপড় পরতে লাগলো আর বলল, আরিয়ান তুমি কেন এখানে আসছো? আমি তখন বললাম, আমি খেলা দেখছি, হঠাৎ আপনার রুম থেকে অনেক শব্দ আসছিল, এই জন্য আসলাম। আসলে সত্যি সরি ভাবি, আমি বুঝতে পারি নাই। ভাবি তখন বলল, থাক, তুমি তো আমার দেবর, যেটা দেখেছো এটা আর কাউকে বলিও না। আচ্ছা ভাবি, কাউকে আমি বলবো না, সমস্যা নেই, আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। কিন্তু ভাবি একটা প্রশ্ন করব, উত্তর দেবেন? ভাবি তখন বলল, আচ্ছা বলো। আপনি এই যে উলঙ্গভাবে হাতে মোবাইল ছিল আর কি করছিলে? আসলে যেহেতু তুমি সব দেখেই ফেলেছো, তাহলে তোমার কাছে কিছু লুকাবো না। দেখো, তোমার ভাইয়া আমাকে ঠিকমতো সুখ দিতে পারে না, তাই বাধ্য হয়ে নিজের কাজ নিজে করতে চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না। আচ্ছা বাদ দাও আরিয়ান, তোমাকে কিছু বলি, তুমি উত্তর দিবে? আরিয়ান, আচ্ছা ঠিক আছে। ভাবি বলেন, তুমি কখনো কারোর সাথে রিলেশন করেছো? কিভাবে করব আর, আপনি তো সবই জানেন, যদি করতাম অবশ্যই শুনতে পেতেন। তা অবশ্য ঠিক বলেছ। ভাবি তখন বলল, আমাদের তো বিয়ে হয়েছে অনেক দিন ধরে, কিন্তু কোনো বেবি হচ্ছে না। তোমার ভাইয়াকে কতবার বলেছি ডাক্তারের কাছে যেতে, কিন্তু সে যায় না। আমার হয়তোবা এই বাড়িতে আর সংসার করা হবে কিনা জানি না, বিভিন্ন লোকে নানান ধরনের কথা বলতেছে, এটা আমি আর মেনে নিতে পারছি না। অনেকক্ষণ কথা বলার পর আরিয়ান তার রুমে চলে যায়। এরপরে কিছুক্ষণের মধ্যেই ভাবি আরিয়ানের রুমে এসে তাকে একটা কথা বলল, এমনভাবে বলল আরিয়ান না করতে পারল না। আরিয়ান তখন বলল, দেখো ভাবি, এটা কিন্তু অন্যায়। ভাবি তখন বলল, অন্যায় নাই, আমি কিছু বুঝি না, আমার একটা বেবি দরকার। তোমার ভাই তো আমার একটা বেবি দিতে পারলো না, তুমি যদি না করো তাহলে আমার এই বাড়িতে থাকা সম্ভব না। আরিয়ান অনেক চিন্তা ভাবনা করে বলল, আচ্ছা ভাবি ঠিক আছে, কিন্তু এই কথাটা কাউকে বলতে পারবেন না, এটা আমার সাথে ওয়াদা করতে হবে। ভাবি বলল, আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। কিছুক্ষণের মধ্যে দুজনেই অন্তরঙ্গ হয়ে গেল, একে অপর দুজন দুজনকে সুখ দিতে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ কিছুদিনের মধ্যেই ভাবি প্রেগনেন্ট হয়ে গেল। আমি অনেক ভয় পেয়ে গেলাম, যদি ভাবি কারো কাছে বলে দেয় বাচ্চাটা আমার, কিন্তু সেটা ভাবি আর বলে নাই। বাড়িতে সবাই সেই খুশি ভাবিকে নিয়ে, এদিকে আমার মা বলে আমার লক্ষ্মী বৌমা। এরপর কিছুক্ষণ পরেই ভাবি আমাকে ডাকে তার রুমে, আমি কিছুটা ভয় পেয়ে যাই এবং মনে মনে ভাবতে লাগলাম, যদি ভাবে দাবি করে এ বাচ্চার বাবা যেহেতু তুমি, এবং আমাকে তোমার বিয়ে করতে হবে। কিন্তু ভাবি সেটা না বলে আমাকে একটাই অনুরোধ করলো, আরিয়ান প্লিজ, এবার তার বাবা তুমি এই কথাটা কাউকে বলবে না। যেহেতু অনেকদিন পরে আমাদের একটা বাচ্চা হয়েছে, এই বাচ্চাটি নিয়ে সবাই খুশি আছে, কিন্তু যাতে কেউ অবৈধ বাচ্চা না বলতে পারে, সবাই জানতে পারে এই বাচ্চার বাবা তোমার ভাই। তখন আমি কিছুটা চুপ হয়ে থাকলাম এবং ভয়টা মনে হচ্ছে কেটে গেল। আরেকটা কথা, এই সময়টা কিন্তু আমার ভাইয়া ব্যবসার কাজে একটু বাইরে ছিল, আর কানে যখন এই কথাটা পৌঁছায় তখন সে খুব আতঙ্কে পড়ে, কারণ ভাইয়া জানতো তার কখনো বেবি হবে না। কারণটা আমার ভাইয়ের সমস্যা ছিল, এটা ভাবির কাছে কখনো স্বীকার করতো না। ভাইয়া ভাবিকে অনেক ভালোবাসতো, যাতে করে ভাইয়াকে ছেড়ে চলে না যায় ভাবি, এজন্য ভাইয়া ভাবিকে কিছু বলে নাই। কিছুক্ষণ পরেই ভাইয়া বাসায় ফিরল, সবার মুখে হাসি থাকলো, ভাইয়ার মুখে কোনো হাসি নাই। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম আর মনে মনে ভাবতে লাগলাম, ভাইয়া কি বুঝতে পেরে গেল এই বাচ্চার বাবা অন্য একজন? যেটা মনে মনে ভাবলাম সেটাই হয়ে গেল। ভাইয়া তখন ভাবির রুমে ঢুকলো এবং ভাবিকে ডাক দিল যে দ্রুত আমার রুমে আসো। বাড়ির সবাই ব্যস্ত ভাবির বাচ্চা হবে এটার জন্য। ভাবিকে প্রশ্ন করলো, সত্যি বলবা এ বাচ্চার বাবাকে? আমি ভাবির রুমের পাশেই দাঁড়িয়ে সব কিছু শুনতেছি ভাইয়া কি বলে। ভাবি একই কথা বলে যাচ্ছে, বাচ্চার বাবা কে হবে তুমি ছাড়া? আর হ্যাঁ, তুমি কি আমাকে সন্দেহ করো?
ভাইয়া তখনই বলে, তোমার কাছে একটা কথা আমি লুকিয়েছিলাম। মানে কি কথা লুকিয়েছিলে, সত্যি করে বলো তো। তখন ভাইয়া বলল, আগে বলো এই বাচ্চার বাবাকে। ভাবি তখন কিছুটা থমকে যায়, আর তখন ভাবি কিছু বলতে পারে না। ভাইয়া তখন একটা কথা বলে, আমি কি তোমাকে কোনো কারণে অসুখী রেখেছি বলো? তুমি যখন যা চেয়েছো তখন তাই দিয়েছি, কিন্তু তার বিনিময়ে এ কি কাজ করলে তুমি? ভাবি তখনও কিছু বুঝতে পারছে না আসলে ভাইয়া কি বলতে চাচ্ছে। ভাইয়া ওই সময় এতটা রাগান্বিত ভাবে রয়েছে, মনে হয় আজকে তুমুল একটা ঝড় হবে। যে ভাইয়া এতটা ভালোবাসতো ভাবিকে, আর কি হতে যাচ্ছে সেটা বুঝতে পারছি না, কিন্তু নিজেকে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছি তাদের রুমের পাশে। ভাবিকে এত কিছু বলার পরও সত্য কথাটা বলতে পারছে না। ভাবি ভাইয়া আরো রেগে যাচ্ছে, আর এর মধ্যেই ভাই তার মুখে যা আছে তাই বলতে শুরু করলো ভাবিকে। ভাবি অনেক কান্না শুরু করলো, তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। যেহেতু এ বাচ্চার বাবা আমি ছিলাম, আমি যখন তাদের রুমে যাব আর সত্যটা বলবো, তখনই আমার মা ডেকে উঠলো, আরিয়ান, আমার শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না, তোর ডাক্তার আঙ্কেলকে একটু কল দিবি? আমি আর দেরি না করে ডাক্তার আঙ্কেলকে কল দিলাম, আর সাথে সাথে ডাক্তার আঙ্কেল আমাদের বাড়িতে উপস্থিত হলেন। আমার আম্মার আবার একটু হার্টের সমস্যা আছে, মাঝে মধ্যেই প্রায় অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার আঙ্কেল দেখে আমাকে বেশি টেনশন করবে না, সব সময় হাসি খুশি থাকবেন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আম্মা তখন বলে উঠলেন, এখন তো আমার হাসি খুশি থাকার দিন, যেহেতু আমার একটা নাতি আসছে আমাদের বাড়িতে। এই দিনটার আশা অনেক দিন থেকে করতেছিলাম। আল্লাহ আমাদের মুখের দিকে তাকিয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমি শেষ বয়সে আমার নাতির মুখটা দেখে যেতে পারবো। তখন ডাক্তার আঙ্কেল বললেন, এটা তো সুখের সংবাদ। তো ভাবি আমার মিষ্টি কোথায়? তখনই আমাকে বললেন, আরিয়ান, তুই দ্রুত ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এসে তো ডাক্তার আঙ্কেলকে দে। আমি আর দেরি করলাম না, ডাক্তার আঙ্কেলকে ফ্রিজ থেকে মিষ্টি এনে দিয়ে দিলাম। এরই মধ্যে ভাইদের রুম থেকে অনেক ঝগড়া শোনা যাচ্ছে। ভাইয়া অনেক চিৎকার করতেছে। তখনই আমি তাদের রুমে গেলাম আর ভাইয়াকে বললাম, মা অনেক অসুস্থ, তুমি দ্রুত বাইরে আসো। ভাই আমার কথা শুনে দ্রুত রুম থেকে বের হয়ে আম্মার কাছে চলে আসলেন। তখনই আমাকে বললেন, কি হয়েছে আম্মা তোমার? আম্মা তখন বলেন, খুশিতে নিজেকে আর সামলাতে পারছি না। তখনই আমাকে বলেন, কি এমন খুশি হয়েছে তোমরা, সেটা বলবে তো? কেন তুই জানোস না কি হয়েছে আমাদের বাড়িতে? তখনই ভাইয়া বললেন, না, তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি। দেখো পাগল ছেলের কাণ্ড, দেখো তুই তো বাবা হতে চলেছিস আর আমি দাদি। কেউ আমাকে আর বলবে না তোর বৌমার বাচ্চা কেন হয় না। সত্যি আমি অনেক খুশি হব বাবা, এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি। ভাইয়া তখনই কিছু বলতে যাবে হয়তো, বা মায়ের কথা শুনে সে আর কিছু বলল না। নীরবে মায়ের কথা শুনে তার ভেতরটা ফেটে উঠতে লাগলো। আর আমি আরিয়ান, আমি খুব ভয় পাচ্ছিলাম ভাই যখন মায়ের রুমে আসলো, কারণ সত্য কথাটা যদি মাকে বলে দেয় এই সন্তানের বাবা সে না। ভাইয়া আবারও কিছু বলতে যাবে, তখনই বাবা মায়ের রুমে চলে আসলো। বাবা একই কথা বলতে লাগলো, আজকের দিনটার জন্যই অনেক অপেক্ষা করছিলাম। একটা নাতির জন্য কত মানুষের কথা শুনেছি, আল্লাহ ঠিক আমাদের কথা শুনেছেন। ভাইয়া মনে মনে রেগে ফায়ার হচ্ছেন, কিন্তু প্রকাশ করছেন না। আবার কিছু বলতে যাবেন তখনই এরপর বাবা বললেন, আমরা সবাই মিষ্টি এনেছি এবং মিষ্টি খেয়েছি, পাড়ার সকলের মিষ্টি বিতরণ করেছি। তুই তো সন্তানের বাবা, যেহেতু এখন তোর পালা, এখনই দোকানে যাবি, মিষ্টি নিয়ে আসবি। ভাই আর কোনো কথা বলবো না, সোজা বাবার কথা শুনে দোকানে গেলেন। কিন্তু ভাইয়ার মুখ দেখে আমি অনেক ঘাবড়ে যাচ্ছিলাম। অনেকবার ভাই দেওয়ার চেষ্টা করেছেন কথাটা বলার জন্য, কিন্তু কোনো মতে কথাটা বের করতে পারল না। শুধুমাত্র বাবা মায়ের মুখ দিকে তাকিয়ে তারা যে এত খুশি হয়েছেন, যেহেতু ভাইয়া বাড়ির বড় ছেলে আর এই বাড়িতে কোনো ছোট সন্তান নাই, এজন্য সবাই খুব খুশি। ভাইয়া মুখ গুমড়ো করে মিষ্টি নিয়ে বাসায় আসলেন আর বললেন, এই নেন, আপনাদের মিষ্টি আপনারা খান। বাবা কিছুটা ভাইয়ের মুখ দেখে বুঝতে পারলেন হয়তোবা ভাইয়ার কোনোভাবে বিস্মিত হয়ে আছেন। বাবা ভাইয়াকে প্রশ্ন করলেন, তুই কি ঠিক আছিস? এরপর ভাইয়া বললেন, বাবা মায়ের হাসি খুশি দেখে বললেন, হ্যাঁ আমি ঠিক আছি। ভাইয়া তারপর রুমে চলে গেলেন ভাবির কাছে। ভাবির কাছে যাইয়া আবার তুমুল আকারে ঝগড়া শুরু করতে লাগলেন।
তোমার কাছে অনুরোধ করতেছি, প্লিজ বলো এই বাচ্চাটার বাবাটা কে? ভাবি শুধু কান্না করতে লাগলেন, কারণ ভাবি তো নিরুপায়, কিছু বলার ক্ষমতা তার নাই। যখন ভাইয়া সব কিছু বললেন সে কখনো বাবা হতে পারবে না, ডাক্তার নাকি বলেছেন, এই কথাটা ভাবির কাছে কোনোদিন আগে বলেন নাই। ভাইয়া কথাটা গোপন করে রেখেছিলেন, ভাবি হয়তো বা বুঝতে পারেন নাই। আর এই সুযোগে ভাবি আমার সাথে অবৈধভাবে মেলামেশা করে বাচ্চার মা হতে পেরেছেন। ভাবি হয়তোবা বলতে চাইলেন খুব জোরালো ভাবে ভাইয়াকে, এই দেখো তুমি বাচ্চার বাবা হতে যাচ্ছ, কিন্তু সেটা আর হলো না। ভাইয়া আগে জানতো সে কখনো বাবা হতে পারবে না। এমন পর্যায়ে কথা কাটাকাটি হতে লাগলো, মনে হচ্ছে ভাবির গায়ে হাত তুলবে ভাইয়া। তবুও ভাবি কোনোভাবে স্বীকার করছেন না এই বাচ্চার বাবা তারই ছোট ভাই আরিয়ান। যদি কথাটা বলে ভাইয়া কোনভাবে নিবে সেটা ভাবি ভালোভাবে জানতো। আর তুমুল আকারের ঝগড়া হয়ে যেত আরিয়ানের সাথে। ভাবি কান্না করতেই লাগলো, তার মুখ থেকে বের হলো না, এই বাচ্চার বাবা আরিয়ান। ভাইয়া আর সহ্য না করতে পেরে সে রুম থেকে বের হয়ে বাইরে বেরিয়ে গেল। এরপরে আমি ভাবির রুমে ঢুকলাম। ভাবি আমাকে দেখে অনেক অবাক হয়ে গেলেন, বললেন, তুমি কেন এসেছো আমার রুমে বলো? তখন আমি ভাবিকে বললাম, এত কিছু নির্যাতন সহ্য না করে আমার নামটা বললেই তো হতো। ভাবি তখন বলল, তুমি কি পাগল হয়েছো আরিয়ান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়েছি ভাবি, সত্যি। শুধু আমার জন্য তোমার এত কথা সহ্য করতে হচ্ছে। আমি আর পারতেছি না এইসব কথা শুনতে। আরিয়ান, তুমি বুঝতে পারছো না, এই কথাটা যদি আমি বলে দেই তাহলে তোমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। তুমি সবেমাত্র অনার্সে পড়তেছো, তোমার ভবিষ্যৎ এখনো বাকি আছে। তুমি একটা বাচ্চা পোলাপান, যা হয় হোক সেটা তোমার ভাবতে হবে না। আমি ভাবির রুমে কথা বলছি, বাবা দেখে বলল, কি কথা হচ্ছে দেবর ভাবির? তখনই আমি কিছু বলবো, বাবা তেমন কিছু না, আমাদের মধ্যে যা আছে একটু কথা হচ্ছে, বলতেছি ভাবির সাথে। ও আচ্ছা, একটু ঝগড়া মনে হলো যে তোমাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। আরে বাবা তা না, এমনি একটু কথা বলছিলাম। বাবাই বলে চলে গেলেন আমাদের এখান থেকে। তখন আবার ভাবিকে বললাম, ভাবি সত্যি আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, আর আমার জন্যই সব এত কিছু শুনতে হচ্ছে আপনার। আরে পাগল, সেটা বড় কথা না। একটা নারীর বিয়ের পরে সব থেকে বড় খুশি হয় কিসে জানো? আরিয়ান তখন বলল, সেটা তো হয়তোবা আমি জানি না ভাবি। ভাবি তখনই বলল, বিয়ের পরে একটা মেয়ের সবচেয়ে খুশির বিষয় হলো মা হওয়া। আর এই মা হওয়াতে আমার সব থেকে মনে করে তোমার অবদানটা বেশি। আমি কোনো বৈধ অবৈধ বুঝি না, আমি মা হতে পেরেছি, এটাই সব থেকে বড় খুশির খবর। আর তুমি বাইরের কেউ না, তুমি আমারই দেবর। তারপর ভাবি, আপনাকে যেভাবে ভাইয়া কথা শোনাচ্ছে এটা আমি মেনে নিতে পারছি না। আরে পাগল, কিচ্ছু হবে না, তোমার ভাইয়া জানতেও পারবে না এটা তোমার বাচ্চা। তোমার ভাইয়ার সমস্যা এটা হয়তোবা সে জানাই নাই আমার, তার সব থেকে বড় ভুল। আর তুমি যেটা করেছো ভালো কিছুই করেছো আরিয়ান, এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। তুমি তোমার রুমে চলে যাও, তোমার ভাইয়া এখনই চলে আসবে কিন্তু। ভাবির সাথে এই বলে আমি চলে এলাম আমার রুমে। আমি সত্যি চিন্তিত, আমার একটা ভুলের কারণে ভাবির কত কথা শুনতে হচ্ছে। আমি যদি তার রুমে না যেতাম তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। কিছুক্ষণের মধ্যেই ভাইয়া চলে আসলো বাড়িতে। তার হাতে ব্যাগ ভরা মিষ্টি থাকলেও কিন্তু তার মনটা খুব খারাপ। মনে হচ্ছে সে খুব সন্দেহ করতে লাগলো ভাবিকে। সন্দেহ হওয়ার কথাই, যেখানে ভাইয়ার সমস্যা আর বাচ্চাটা কিভাবে আসলো। আরেকটা কথা, ভাইরা কিন্তু ভাবিকে প্রচন্ড ভালোবাসতো, এই কারণে ভাবিকে কিছু বলে নাই। সে কখনো বাবা হতে পারবে না। সে ভাবতো যদি এই কথা বলি ভাবি ছেড়ে চলে যায়। ভাইয়া বাড়িতে এসে আমাকে ডাক দিল, আরিয়ান তুই কোথায়, একটু আমার কাছে আয়। ভাইয়া যখন ডাক দিল আমি সত্যিই ভয় পেয়ে যাচ্ছি। ভাইয়া আমাকে সন্দেহ করে নাই এখনো পর্যন্ত, কিন্তু আমাকে ডাক দিলেই আমি ভয় পেয়ে যাচ্ছি। ভাই আবার না বলে ফেলে, এই সন্তানের বাবা কি তুই? নিজের মধ্যে খুব ভয় কাজ করতেছে। ভাইয়া ডাক শুনে আমি ভাইয়ার কাছে আসলাম আর বললাম, ভাইয়া আমাকে ডেকেছো? ভাইয়া তখন বলল, হ্যাঁ তোকে ডেকেছি। আচ্ছা আরিয়ান, তুই তো সবসময় বাসায় থাকিস? জি ভাই,
আমি তো সবসময় বাসা থেকে এখন তো ক্লাস নাই কারণ ক্লাসে যাই না। একটা ফ্রি মাইন্ড কথা বলবো, তুই সত্যি জবাব দিবি? আচ্ছা ভাই, আপনি বলেন কি বলতে হবে। তখনই ভাইয়া বলল, এই কথাটা শুধু তুই আর আমি জানবো, আর কোনো তৃতীয় ব্যক্তি এই কথাটা যেন না জানে। আচ্ছা ভাইয়া বলেন। তখনই ভাইয়া বলল, তোর ভাবির সাথে কেউ কি দেখা করতে আসে বা তোর ভাবির কোথাও বের হয়? আমি তখনই বললাম, কই না তো, ভাবি তো কোথাও বের হয় না এবং কোনো লোকও আসে না ভাবির কাছে। আরিয়ান, সত্যি বলছিস? জি ভাইয়া, সত্যি বলছি। তখন আমি আবার বললাম, ভাইয়া কোনো কিছু হয়েছে নাকি? ভাইয়া বলল, না, এমনি তোকে জিজ্ঞাসা করলাম। আরিয়ান, আমি আবারও বলতেছি, তোর ভাবি কোথাও যায় নাকি আমি যখন বাড়িতে না থাকি? আমি বললাম, না ভাইয়া, ভাবি কোথাও যায় না। ভাইয়া যখন এই কথা বলছিল আমি সত্যিই হতভম্ব হয়ে যাচ্ছিলাম, মানে ঘাবড়ে যাচ্ছিলাম। যাই হোক, ভাইয়া আমাকে সন্দেহ করে নাই, কিন্তু করে নাই সন্দেহ করতে কতক্ষণ সময় লাগে, যেহেতু ভাইয়ার কখনো বাবু হতে পারবেন না, আবার ভাবির পেটে সন্তান। তারপর ভাইয়া আবার যেন কি বলতে যাবে তখনই, আচ্ছা ঠিক আছে আরিয়ান, তুই তোর কাজে যা, প্রয়োজন যদি হয় তোকে আমি ডাক দেব। এই কথা শুনে আমি আমার রুমে চলে আসলাম। ভয়টা মনে হচ্ছে বেড়েই চলেছে। একবার মনে হয় সত্যি আমি বলেই দিই, আবার চিন্তা করি যদি এই কথাটা শুনে অবশ্যই ভাইয়া অনেক অনেক রাগ করবে আমার প্রতি। এজন্য আর আমি কিছু বলতে পারছি না ভাইয়াকে। কিছুক্ষণের মধ্যে ভাইয়ার ব্যবসার ওখান থেকে একটা কল আসলো। এরপর আম্মুকে ডাক দিল ভাইয়া। ভাইয়াকে ডেকে বলল, আম্মা, আমার ব্যবসার কাজের জন্য যখনই বাইরে যেতে হবে মনে হয় অনেকদিন সময় লেগে যেতে পারে। সেটা বলতে পারবো না, তবে খুব শীঘ্রই আমি বাড়িতে ফেরার চেষ্টা করব। আম্মা তখন বলল, কি বলিস? এই মুহূর্তে তোর বাড়ি থেকে কোথাও যেতে হবে না। এত সুন্দর একটা খুশির মুহূর্তে আমি তোকে কোথাও যেতে দিতে পারছি না। প্রয়োজনে তুই ম্যানেজারকে কল দিয়ে আর ওনাকে সবকিছু সামলাতে বল। ভাইয়া তখন বলল, এই কাজ ম্যানেজার পারবে না। আম্মা, তুমি বোঝার চেষ্টা করো, অনেক বড় একটা ডিল তো, তাদের সাথে আমার অবশ্যই মিটিং করতে হবে। আর এদিকে আরিয়ান মনে মনে ভাবছে, ভাইয়া বাড়ি থেকে চলে গেলেই খুব ভালো হয়, কারণ ভাইয়া যতক্ষণ বাড়ি থাকবে ততক্ষণ অশান্তি লেগেই থাকবে। ভাইয়ার মনে কি চলছে বাড়ির কেউ বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পেরেছি। কিছুক্ষণ পর পর ভাবির কাছে যেয়ে ভাবির সাথে ঝগড়া করতেছে। আমি সত্যিই এই ঝগড়াগুলো আর দেখতে চাইতেছি না। একটা ভুল করে ফেলেছি, এই ভুলের মাসুল আমি কখনো দিতে পারবো না। এরপর আম্মা যখন ভাইয়ের সাথে কথা বলছিল, তখন ওই সময় আমি তার পাশে ছিলাম। তখন আমাকে বললাম, যেহেতু এটা একটা বড় ভাইয়া যেতে চাচ্ছে, তাকে যেতে দিন। আমরা বলবো বাড়িটা এত কাজ রয়েছে, অনেক মেহমান আসবে, আমাদের বাড়িতে এগুলো সামলাবে কি? আরিয়ান তখন বলল, ওই নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না আম্মা, যেহেতু এই ব্যবসাটা আমাদের পৈতৃক সম্পত্তি। ভাইয়ার না যাওয়াতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই ভাইয়াকে যেতে হবে। ভাই অতক্ষণ বলল, হ্যাঁ আরিয়ান, আমাকে অবশ্যই যেতে হবে, না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ভাইয়াকে তখন আম্মা বলল, তোর শ্বশুর বাড়িতে তুই কি ফোন করেছিলি? ভাইয়া তখন বলল, হ্যাঁ আমি করেছিলাম। তোর শ্বশুর শাশুড়ি কখন আসবে কিছু বলেছে? ভাইয়া বলল, খুব শীঘ্রই চলে আসবে, তোমরা এদিকে সামলাও। তাহলে আমি রেডি হতে গেলাম। আম্মা বলল, আচ্ছা ঠিক আছে, তুই রেডি হয়ে আমাকে একটু ডাক দিস। ভাইয়া তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে তোমাকে ডাক দিতেছি। ভাইয়া এই বলে তার রুমে চলে গেল। এইদিকে রুমে ভাবি বসে আছে, আমি এই দিক থেকে সবকিছু দেখতে পারছি। ভাইয়া তখন ভাবিকে বলল, আমি ব্যবসার কাজে বাইরে যাচ্ছি। রেগেমেগে বললেন, নিজেকে খেয়াল রেখো। ভাবি বলল, তুমিও নিজের খেয়াল রেখো, ভালোভাবে থেকো, আর অবশ্যই ঠিক মতন খাওয়া দাওয়া করবেন। ভাইয়া বেরিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে ভাবি আমাকে ডাক দিলেন তার রুমে। ডাক দেবার সাথে সাথে আমি তার রুমে চলে গেলাম। তারপরে ভাবিকে বললাম, কিছু বলবে? ভাবি তখন বলল, কিছুদিনের জন্য একটু হলেও তোমার ভাইয়ার বেজার মুখ দেখতে হবে না। যাই হোক, সে চলে যেয়ে ভালোই করেছেন, তা না হলে আমাকে কত প্রশ্ন কত কিছু করতেন। আমি সত্যি আমি আর পারছিলাম না আরিয়ান।
এসব কথাগুলো শেষ হওয়ার পরে হঠাৎ করে ভাবি কেমন যেন করতেছে। আমি তখন ভাবিকে বললাম, কি হয়েছে তোমার? ভাবি বললেন, আমার পেটের ভিতরে একটু ব্যথা করতেছে। তখন আমি বললাম, তোমার টেনশন করার দরকার নেই, তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি পানি এনে তোমার মাথায় পানি ঢেলে দিচ্ছি। ভাবি বললেন, আরে না, এগুলো তুমি করো না, মা তাহলে সন্দেহ করতে পারে, তুমি চুপ থাকো তো, যা হয় আমি আমার সাথে বুঝে নিব। ওয়াশরুম থেকে পানি এনে ভাবির মাথায় পানি ঢেলে দিচ্ছি। তখন ভাবির চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে। আমি ভাবিকে বললাম, তুমি কান্না করতেছো কেন, কি হয়েছে? ভাবি বললেন, কিছু না। আরে না, কি হয়েছে বলবে তো? ভাবি তখন বলল, সত্যি তোমাকে যে পাবে আসলে সে ভাগ্যবতী। তোমার ভাই, হ্যাঁ, আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এতটা টেক কেয়ার করে না তোমার মতন। পানি দেওয়া শেষ করে ভাবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তখনই আম্মা এসে দেখে ফেললো আর বলল, আরিয়ান, তুই কি করছিস সেখানে? কই, তেমন কিছু করছি না মা। ভাবি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে গিয়েছিল। তুমি রুমেই ছিলে এবং শুয়েছিলে, এজন্য তোমাকে ডাক দেই নাই। এত কষ্ট করে রুম থেকে আসবে, এজন্য আমি ভাবির মাথায় পানি ঢেলে দিয়েছি। আম্মা তখন প্রশ্ন করলো, সেটা না হয় আমি বুঝলাম, কিন্তু এটা তোর বড় ভাইয়ের বউ, আর তুই এভাবে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিস কেন? আম্মা, তেমন কিছু না, পানি ঢেলে দেওয়া শেষ করে ভাবির মাথায় হাত বুলিয়ে দিলে ভালো লাগবে, এই কারণে ভাবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, তুই এখনই তোর রুমে চলে যা। তখনই ভাবি বলে উঠল, আম্মা, কোন কারণে তুমি আরিয়ানকে বকা দিচ্ছ? আরিয়ান খুব একটা ভদ্র ছেলে, সেটা তুমি ভালো জানো। হয়তোবা তোমার সন্তান হতে পারে, কিন্তু আমার কিন্তু দেবর, আর এই বাড়ির আমি একজন বউ। বৌমা, তুমি চুপ করো, আমি বুঝতে পারছি। আচ্ছা ভাবি, তুমি কি শুরু করলে আমার সাথে? আরে, আমি যেটা বলছি সেটা সত্যিই তো বলছি, কি এমন খারাপ কথা বলতেছি বলো? আচ্ছা যাই হোক, এই বিষয় নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই। আমি আমার রুমে চলে গেলাম। আম্মুও তার রুমে চলে যাবে তখনই ভাবিকে বললেন, তোমার আম্মু আসার কথা ছিল, কতদূর কিছু জানো নাকি? ভাবি তখনই বলল, হ্যাঁ আম্মা, অলরেডি রাস্তায় আছে, উনি খুব শীঘ্রই আমাদের বাড়িতে পৌঁছে যাবেন। যখন এই কথাটা বললাম, আম্মা অনেক খুশি হলেন। অনেকদিন পর আম্মার মা আমার শ্বশুর বাড়িতে আসতেছে। এর আগে এসেছে, কিন্তু এতটা খুশি হন নাই আমার শাশুড়ি আম্মা। কারণটা আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, আমার দীর্ঘদিন ধরে সন্তান হয় না। নানান লোকে নানান কথা বলতেছে আমার শ্বশুর শাশুড়িকে, কিন্তু তারা জানতো না যে তাদের ছেলে সমস্যা ছিল। এই কথা বলতে বলতে আমার মা আমাদের বাড়িতে চলে আসলো। মায়ের হাতে ব্যাগ ভরা মিষ্টি, আরো অনেক ফল এবং মাছ মাংস। আমার বাচ্চা হবে এই কথা শুনে এত কিছু সে নিয়ে এসেছে আমাদের বাড়িতে। তখনই আমার শাশুড়ি আম্মা বললেন, কে এসেছে, তোমার মা নাকি? আমি বললাম, জি, আমার মা এসেছেন। এই কথাটা শুনে রুম থেকে আমার মায়ের বুকে জড়িয়ে খিল খিল করে হাসতে লাগলো। আর তারা দুজনে বলতে শুরু করলো, বিন, আমি এখন থেকে নানি হতে চলেছি। আর তুমি দাদি। এই কথাটা শোনার জন্য কতদিন আমরা অপেক্ষায় ছিলাম। জি, বিয়েন সত্যি কথাটা বলছেন, আমাকে যে কত মানুষ কত রকম কথা বলেছেন সেটা হয়তো আপনি জানেন। হ্যাঁ, জানি, আমারও অনেক অনেক কথা শুনিয়েছে বিয়াইন। তখন আমার শাশুড়ি আম্মা বললেন, বৌমা, তোমার কিছু করা লাগবে না, আমরা দুই বিয়ান আছি, রান্না যা করা লাগবে আমরাই করে নেব। তুমি রেস্ট নাও, তোমার কোনো কাজ করতে হবে না। আসলে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আগেও আমার সাথে আমার শাশুড়ি আম্মা কতটাই না খারাপ ব্যবহার করেছিলেন, এখন সব ভুলে গিয়েছে। কারণ ওই যে আমার পেটে বাচ্চা, এই বাচ্চার জন্য কত মানুষ কত রকম কথা শুনাইছে, সেটা হয়তোবা আমি ভুলে যেতে পারবো না। আমার পেটে এটা অবৈধ সন্তান হইল, তবুও আর কেউ বলতে পারবে না তুই একটা বাইজু মেয়ে। অনেকের আঞ্চলিক ভাষা বলে অপয়া। এখন আমি সত্যিই সবার কাছে খুশির একটা পাত্রী। কতটা আদর করতেছে সবাই আমাকে নিয়ে। ওদিকে আমার মা এবং আমার শাশুড়ি আম্মা রান্নাঘরে গেছেন রান্না করতে। আমি আস্তে আস্তে আরিয়ানের ঘরে ঢুকে গেলাম। আরিয়ান আমাকে দেখে বলে উঠল, তুমি কেন এসেছো আমার রুমে? দেখলে না, এমনিতেই আম্মা সন্দেহ করে ফেলেছিল। সমস্যা নেই, আমার মা দুজনই রান্নাঘরে আছে,
তোমার এই নিয়ে টেনশন করা লাগবে না, আরেকটু মাথাটা টিপে দিবে আরিয়ান। তোমার হাতটা এত নরম, সত্যি বলতে আমার খুব ভালো লাগছিল তুমি যখন মাথায় আমার হাত বুলিয়ে দিচ্ছিলে। আর এই বাচ্চার বাবা তো তুমি, সেটা তুমি ভালোই জানো। হ্যাঁ জানি, এই বাচ্চার বাবা আমি, সেটা আমি অস্বীকার করতে পারবো না। রুমের ভিতরে কথা বলতেছি ভাবি আর আমি, বাইরে থেকে ভাবির মা আমাদের দুজনকে দেখে ফেলেছে। সে কিছু বলতে যাবে তখনই ভাবি বলল, তুমি এখানে কেন এসেছো? আমার শাশুড়ি আম্মা কোথায়? মা তখন বলল, তোর শাশুড়ি রান্নাঘরে রান্না করতেছে। আচ্ছা মা, তোমার কিছু লাগবে নাকি বলো আমাকে। মা তখন বলল, না আমার কিচ্ছু লাগবে না, গ্যাসের ট্যাবলেট আনতে ভুলে গেছি। তোর কাছে কোনো গ্যাসের ট্যাবলেট আছে? আরিয়ান তখন বলে উঠল, হ্যাঁ মা, ওই মা আমার কাছে আছে। আচ্ছা বাবা, তাহলে আমার একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দাও, বুকটা কেমন ব্যথা করতেছে। কিছুক্ষণের মধ্যে মাকে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিল আরিয়ান। তারপর মা গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা নিয়ে সোজা রান্নাঘরে চলে গেল। আমার শাশুড়ি মা প্রশ্ন করলো, আমার মাকে কোথায় গিয়েছিলেন? তখন আমার মা বলল, হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা করছিল, তো এজন্য গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনতে গিয়েছিলাম। তো বিয়ান পেয়েছো ও গ্যাস্ট্রিকের ট্যাবলেট? হ্যাঁ পেয়েছি বাবা, আরিয়ানের কাছাকাছি ছিল। যদি না থাকতো আমার যে কি হতো বলে বোঝাতে পারবো না। বিয়েন আমি তোমাকে, আচ্ছা যাই হোক, তুমি গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা খেয়ে নাও আগে। জি বিয়েন। কিছু বলতে যাবে আমার শাশুড়িকে আমার মা আমার এবং আরিয়ানকে নিয়ে তখনই আমি রান্নাঘরে চলে আসলাম। যখনই রান্নাঘরে আসলাম তখনই আমার মা আর কোনো কথাই বললেন না। তখন আমার শাশুড়ি আম্মা বলতে লাগলেন, আমার মাকে বেআইন কিছু বলবেন নাকি? না কিছু না, এমনিতেই তো কি রান্না করবেন আজকের সেটা বলতে চাচ্ছিলাম। আমি রান্নাঘরে যাওয়াতে আমার শাশুড়ি আম্মা আমাকে অনেক বকা দিচ্ছে। তুমি কেন রান্নাঘরে এসেছো? তুমি এখনই তোমার রুমে যাবে এবং রেস্ট নাও। এই কথা বলার সাথে সাথে আমি তখনই রান্নাঘরে যাব। তখন হুট করে আমার মাথা ঘুরে পড়ে যায় নিচে। আমার মা এবং শাশুড়ি আম্মা আমাকে দ্রুত তুলে আমার রুমে নিয়ে যায় এবং আরিয়ানকে ডাক দেয়, দ্রুত ডাক্তারকে খবর দেয়। আরিয়ান এই কথা শুনে দ্রুত এসে ডক্টর আঙ্কেলকে খবর দিলেন। ডক্টর আঙ্কেল বাসায় আসলেন এবং বললেন, এখনই আপনার বৌমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ডেলিভারির সময় হয়ে গিয়েছে, তাই আর দেরি করবেন না, দ্রুত হসপিটালে নিয়ে চলে যান। আরিয়ান, আম্মা এবং ভাবির মা সবাই মিলে দ্রুত হসপিটালে নিয়ে গেলাম। আর ডক্টর ভাবিকে দেখে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে চলে গেলেন। ডক্টর বললেন, এক্ষুনি ওনাকে অপারেশন করতে হবে। আমি দ্রুত ভাইয়াকে কল দিলাম এবং বাবাকে বললাম, আপনারা যেখানেই থাকুন দ্রুত হসপিটালে চলে আসুন। ভাইয়া ব্যবসার কাজে বাইরে গিয়েছিলেন, সে এই কথা শুনে দ্রুত হসপিটালে চলে আসলেন। এসেই ভাবির কাছে কানে কানে বললেন, ভয় পেও না, আমি জানি আমারই সন্তান। আমার মনে হয় ভাই আমি একটা সান্ত্বনা দিলেন ভাবিকে। আসলে ভাইয়া তো কখনো বেবি হওয়ার সম্ভাবনাই ছিল না। হসপিটালের ফর্মালিটি এগুলো সবকিছু ভাইয়াকে বুঝিয়ে দিচ্ছেন ডক্টর। ভাইয়াকে বললেন, আমি আপনার স্ত্রীকে অপারেশনে নিয়ে যাব, কিন্তু যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটার দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না। এই কথা যখন ডক্টর বললেন ভাইজান অনেক কান্না করে ফেললেন। ভাইয়া সত্যি অনেক ভালোবাসতো ভাবিকে, কিন্তু এই বাচ্চাটা হওয়ার কথা শুনে সে খুব মন খারাপ করেছিল। কিন্তু তার এগুলো মনে নাই, কারণ আমি এখন মৃত্যুশয্যায়। আরিয়ান ভাইয়া তুমি টেনশন করো না, ইনশাআল্লাহ দেখবে আমি ঠিক সুস্থ হয়ে আমাদের মাঝে আবার আসবেন। ভাইয়া তখন বলল, তোর কথাটা যেন ঠিক হয়, আল্লাহ যেন তোর ভাবিকে সুস্থভাবে আমাদের মাঝে নিয়ে আসেন। সবকিছু কমপ্লিট হওয়ার পরে ডক্টর আর দেরি না করে দ্রুত অপারেশন করতে চলে গেলেন। কিন্তু ভাবি বারবার আরিয়ানকে ডাকতেছে। ভাইয়া বলল, আরিয়ান তোকে ডাকতেছে ভাবি, দ্রুত তুই তোর ভাবির সাথে একটু কথা বল। আমি দ্রুত ভাবির কাছে গেলাম এবং ভাবিকে বললাম, কিচ্ছু হবে না তোমার, দেখবে তুমি ঠিক সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে চলে আসবে। আমাদের বাবুটা খুব সুস্থভাবে আসবে, দেখবে ইনশাআল্লাহ। ভাবি আমার কথাটা শুনে খুব করে কান্না করে দিলেন। বললেন, একটা কথা বলবো আরিয়ান, রাখবা? ভাবি কি বলো, তোমার একটা কথা কেন, তোমার সব কথা রাখতে আমি রাজি আছি।
আচ্ছা, আমার যদি কিছু হয়ে যায়, আল্লাহ না করুক, যদি বাচ্চাটা ঠিক থাকে, ওকে হয়তোবা তোর ভাই অবহেলা করতে পারে, কিন্তু তোর কথা দিতে হবে এ বাচ্চার কোনো ক্ষতি না হয়। ভাবি, তুমি চিন্তা করো না, এই বাচ্চাটা শুধু তোমার না, এই বাচ্চাটা আমার। ওকে আমার সন্তানের মতন করে বড় করব। যদি কখনো বিয়ে না করতে হয় তবুও করব না। তোমার কথাটা শুনে ভাবি আমাকে একটু জড়িয়ে ধরতে চাইলো। আর ওই রুমে কেউ নাই, আমি আর ভাবি ছাড়া। আমি বললাম সমস্যা নাই, আমাকে যতক্ষণ জড়িয়ে ধরে রাখতে হয় মন চায় ধরতে পারো। এরপরে ডক্টর চলে আসলেন এবং আমাকে বললেন, আপনি এখনই বাইরে চলে যান। আমি ওখান থেকে দ্রুত চলে আসলাম বাইরে। বাসার সাথে সাথে ভাইয়া বললেন, কি বললো তোর ভাবি আরিয়ান? তেমন কিছু না ভাইয়া, তুমি যাতে কোনো টেনশন না করো সে বিষয়ে আমার সাথে একটু শেয়ার করলো। আচ্ছা, সমস্যা নেই, আল্লাহ আল্লাহ কর। কিছুক্ষণের মধ্যে অপারেশন কমপ্লিট হলো আর ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে। দেখতে ঠিক আরিয়ানের মতনই। তারপর ডক্টর একটা কথা বলতে যাবে তখনই ভাইয়া বলল, আমার বউ কেমন আছেন? ডক্টর একটু মুখটা ঘাবড়ে বললেন, দেখেন, আমরা খুব চেষ্টা করেছি দুজনকে বাঁচাতে, কিন্তু মানে আপনি কি বলতে চাচ্ছেন সরাসরি বলেন তো। ডক্টর তখন বলে, আমরা বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার আম্মাকে বাঁচাতে পারি নাই। ভাইয়া হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। এর সাথে আম্মা এবং বাড়ির সব মানুষ। এরপরে বাচ্চাকে নিয়ে আমরা সবাই বাড়িতে গেলাম। বাচ্চার নাম রাখা হলো আয়াস। সবাই বাবুকে নিয়ে অনেক খুশিতে দিন যাপন শুরু করতে লাগলেন। আমার আম্মু আয়াসকে খুব ভালোবাসে। আয়াসকে ছাড়া কোনো কিছুই বোঝে না। আরিয়ান, আমি প্রতিজ্ঞা করেছি আয়াস যতদিন বড় না হবে ততদিন কখনো আমি বিয়ে করব না। ভাবির কথাটা অবশ্যই আমার রাখতে হবে, কারণ আয়াস আমারই ছেলে।